গাছের পাতা খেয়ে সন্তান বড় করেছেন যে মা, ৩৮ বছর পর উধাও হওয়া স্বামী ফিরতেই তার হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা কান্না। ১৯৮৮ সালে সামান্য মন মালিন্যে ৫ বছর সন্তানসহ স্ত্রীকে অথৈ সাগরে ভাসিয়ে নিখোঁজ হওয়া স্বামী আজ বৃদ্ধ বয়সে ফিরে এসেছেন। রুশিয়া খাতুন যখন সাংবাদিকদের সাথে হাসতে হাসতে কথা বলছিলেন, তখন ওনার ভেতরের যন্ত্রণার গভীরতা টের পেয়ে চোখ ভিজে আসে। মানুষের বাড়িতে কাজ করা থেকে শুরু করে চরম অভাবে গাছের পাতা খেয়ে সন্তানকে বাঁচিয়ে রাখার সেই নরক যন্ত্রণা উনি একাই পার করেছেন। আজ ছেলে কুয়েত প্রবাসী, সংসারে সচ্ছলতা এসেছে, আর ঠিক তখনই ভালো মানুষ সেজে হাজির সেই স্বামী। রুশিয়া খাতুনের কড়া জবাব, কঠিন সময়ে যাকে পাশে পাইনি, এখন সচ্ছলতা দেখে তার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। ছেলে বিদেশ থেকে ফিরলে সেই সিদ্ধান্ত নিবে। আমাদের চারপাশে এমন মহাপুরুষদের অভাব নেই যারা জুয়ান বয়সে দায়িত্ব এড়াতে উধাও হন আর বৃদ্ধ বয়সে বোঝা হয়ে ঘাড়ে বসেন। এদের জন্য কি সত্যিই কোনো সহানুভূতি থাকা উচিত? আমার আপুরা, প্লিজ আজকের ভিডিওতে কমেন্টে জানাবেন তো। আমাদের পৃথিবীতে এমন অনেক অনেক মহাপুরুষ আছেন যারা হয়তোবা ঘর ছাড়েন না, ঘরেই থাকেন, কিন্তু হয়তোবা সমাজে দেখেন যে তারা আসলে দায়িত্ববান একজন পুরুষ। আসলে সে যে কতটা দায়িত্বশীল তার সংসারের প্রতি, তার স্ত্রীর প্রতি এবং তার সন্তানের প্রতি, সেটা যে তাকে নিয়ে সংসার করছে, যে মানুষটি তার জীবন সঙ্গী হিসেবে সংসার করছে, একমাত্র সেই কিন্তু জানে যে দিন শেষে এই মহাপুরুষটি তার সন্তানের দিক থেকে, তার স্ত্রীর দিক থেকে কতটা দায়িত্বশীল। আমাদের সমাজে এমন অনেক অনেক মানুষ আছে, দেখবেন যে সংসার নামক বোঝাটা যখন তার ঘাড়ে পড়ে তখন সে সংসার বাচ্চা কাচ্চা এড়িয়ে সে নিজে পালিয়ে যায়। সেই স্ত্রী কিভাবে সংসার সন্তানকে সামলায় সেটা কিন্তু তখন সে খোঁজ খবরই রাখে না। দিন শেষে যখন দেখে যে না, দিন শেষে হয়তোবা আমিই ভুল ছিলাম, তারাই সঠিক ছিল, তখন যদি ওই মানুষটি আবার ফিরে আসে, তখন কি তাকে সে আগের জায়গা মতো মেনে নেওয়া যায় কি না? আসলে আমার মতে যে মানুষটা জোয়ান বয়সে এই রুশিয়া খাতুনকে ছেড়ে চলে গিয়েছিল, যে মানুষটাই এত নরক যন্ত্রণা রুশিয়া খাতুনকে দিল, আদৌ কি দিন শেষে তাকে এখন আসলে রাখা যায়? আমার তো মনে হয় না। আসলে আমার মনে হয় এই ধরনের মেন্টালির মানুষগুলো আসলে তাদেরকে আসলে পাগল বলা চলে না, তাদেরকে বলা চলে দায়িত্ব জ্ঞানহীন পুরুষ। আমাদের সমাজে এমন মানুষ অহরহ আছে, কিন্তু আমরা অনেক সময় হয়তোবা সেগুলোকে হয়তোবা ফেসবুক স্ক্রল করতে করতে জানতে পারি, বা আবার অনেক সময় মানুষের জীবনের কাহিনীতেও থেকে যায় যেটা কিনা ফেসবুকে কখনো ভাইরাল হয় না। এই গল্পটা আমি ২ দিন আগে আমি হঠাৎ করে ফেসবুক যখন আমি আম দেখতেছিলাম, তো ফেসবুকে দেখতে দেখতে রুশিয়া খাতুনের গল্পটা পড়লাম। রুশিয়া খাতুনের মতো এরকম হাজারো রুশিয়া খাতুন আমাদের সমাজে আছেন, যারা কিনা ঠিক একইভাবে এভাবে স্বামী দিয়ে অত্যাচারিত এবং নির্যাতিত হয়েছে। যাই হোক, সংসারে কাজকর্মে ফিরে আসি। এই ভিডিওটা ছিল আমার ঈদের পরে ভিডিও। তো এরপর দেখা যায় ওর বাবার যখন অফিস খুলে যায়, এই মানুষটা যেহেতু ১১ দিন বাসায় ছিল, সে বাসায় থাকাকালীন আমি আমার সংসারের একটা কাজও আমি মন লাগিয়ে করিনি। শুধু খাওয়া দাওয়া করেছি, কোনো রকম রান্নাবান্না করেছি, আর রিল্যাক্সে আর কি সময় কাটিয়েছি। কোনো রকম রান্নাবান্না, খাওয়া, ঘুম, এভাবে আমাদের সময়টা আর কি কেটেছিল। মেয়েরাও যেহেতু ২ দিন বাসায় ছিল না, সেই জায়গা থেকে আরাম আয়েশ করেই বলতে পারেন যে নিজেকে খুব সুন্দর একটা সময় আমি আর কি দিয়েছি। মাঝে মাঝে সময়গুলো নিজেকে দিতে হয়। নিজের সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিজের মতো করেই কাটাতে হয়। আসলে আমি যদি আমার সুন্দর মুহূর্তগুলো নিজের মতো করে না কাটাই, আমাকে কেউ এসে বলবে না যে তুমি এত এত কাজ করছো, দিন শেষে তোমারও একটু রেস্টের প্রয়োজন আছে, তোমাকেও একটু ভালো থাকতে হবে, তোমাকেও একটু রেস্ট করতে হবে।
সংসার নামক জায়গাটাতে যতই খাটি না কেন, খাটি তো আসলে ভালোবাসা দিয়ে। কারণ এটা আমার ভালোবাসার সংসার, এটাতে আমি ভালো থাকি। এইখানে আমি যতক্ষণ নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি, ততক্ষণই নিজেকে কিন্তু ভালো রাখা যায়। তো সংসারের কাজ পাগল মানুষ আমি। সংসারের কাজ ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। এদিক থেকে দেখেন আমি সকালে আজকে কি নাস্তা করেছি। কাঁঠাল আমার খুবই পছন্দের একটা ফল। তো আমি সকালবেলা আজকে কাঁঠাল আর মুড়ি দিয়ে নাস্তা করে নিয়েছি। সকালবেলা উঠে আগে এতদিন চিয়া সিড খাওয়া হয়নি। তো ভাবলাম যে না, চিয়া সিডটা আগের মতো আবার আমাকে খেতে হবে। চিয়া সিডটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যারা চিয়া সিড খেতে পারেন না, আসলে চিয়া সিডটা কিন্তু একটা মানুষের ওজন কমায়, মেদ কমায়, পেটের ভিতরে থাকা চর্বিগুলো কমায়। এছাড়া গুগলে সার্চ দিলে এর উপকারিতা কিন্তু আরও অনেক অনেক রয়েছে। তো আসলে আমি অল্প করেই বললাম। তো আবারও নতুন করে আমি চিয়া সিডটা আর কি খাওয়া শুরু করেছি। চিয়া সিড খেয়ে এই যে প্রতিদিনের মতো কতগুলো থালা বাসন বের হয়েছে, এগুলো এখন আমি ধুয়ে নিলাম। আর এই কড়াইটা আমি একটু আলাদা করে যত্ন সহকারে ধুই। জিনিসটা যদিও দেখতে অসুন্দর হয়ে গিয়েছে, তবে এই অসুন্দর জিনিসটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা যায়। জিনিস অসুন্দর হলে যে সেটার মধ্যে সৌন্দর্যতা হারিয়ে যায় তা কিন্তু না। এই কড়াইটার মধ্যে কিন্তু ভাজা পোড়া করে আমি অনেকটা স্বস্তি পাই। এ কারণে এই কড়াইটাকে একটু আলাদাভাবে আমি মেজে ঘষে আর কি পরিষ্কার করে রাখি। তো এই দিক থেকে আমি এই তো থালা বাসনগুলো ধুয়ে এখন আমি রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে নেব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আজকে যেহেতু সকালে আর নাস্তা বানানো হয়নি, তো সে জায়গা থেকে চুলাটার মধ্যে গতকালকে যা রান্নাবান্না করেছিলাম রাতের বেলা আর কি, তো রাতের বেলা তো ওইভাবে আর কোনো কিছুই পরিষ্কার করিনি, তো ওইভাবেই রেখে দিয়েছি। এখন আবার খুব সুন্দর করে এই তো চুলাটার চারপাশ আমি ভিম লিকুইড দিয়ে তারপর চারপাশটা পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্নাবান্না করতে আমার কিন্তু অনেকটা লেট হবে। আজকে সংসারে অনেক অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। আর পুরুষ মানুষ বাসায় থাকলে দেখবেন যে কাজ করে কিন্তু তেমন একটা স্বস্তি পাওয়া যায় না। ওর বাবা যেহেতু বাসায় নাই, তো আমি মনের মতো করে নিজের মতো করে আমি কাজগুলো করে যাচ্ছি। রান্নাবান্না নিয়েও ততটা প্যারা নাই যে টাইমলি আমাকে রান্না করতে হবে, রান্না করে তার মুখের সামনে আমাকে দিতে হবে। তো এই দিক থেকে আমি চুলাটা চারপাশ পরিষ্কার করে চলে আসছি ফ্যানটা পরিষ্কার করার জন্য। আসলে ঈদের আগে আমার যে কাজগুলো করার দরকার ছিল, সে কাজগুলো কিন্তু এই ঈদের আগে আমি এবার একটা কাজও করি নাই। একদিক থেকে ভাবতেছিলাম যে কাজগুলো করি নাই, তাতে কি হয়েছে, সমস্যা নাই। এই যে ঈদের পরেও কিন্তু আবার এই কাজগুলো আমাকে করতেই হতো। তাই এখন ঈদের আগের কাজগুলো ঈদের পরে আমি খুব সুন্দরভাবে করে নিচ্ছি। ফ্যানটা আমি সাবান পানি দিয়ে ধুবো না, ফ্যানটা এমনিতেই শুকনা রুমাল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এতে কিন্তু অনেকটা চকচকে হয়ে গিয়েছে। তো আমি খুব ভালো করে ফ্যানটা একবার ভালো করে মুছে দ্বিতীয়বার আবার রুমাল দিয়ে ভালো করে শুকনা কাপড় দিয়ে আর কি মুছে নিয়েছিলাম। এর মধ্যে আর কি জুই আর কি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছিল, তো জুইকে বলতেছিলাম যে ফ্যান পরিষ্কার করলে তো রুম নোংরা হবেই, তুমি রুমটা আগে কেন ঝাড়ু দিয়েছো। তো দেখেন আমার রুমালের অবস্থা কি হয়েছে। অনর্গল যেহেতু ফ্যানটা চলতেই থাকে, বাইরের যত ধুলা বালি এই ফ্যানের বাতাসে কিন্তু একদম টেনে নিয়ে আসে। তো এখন এই রুমালটা দিয়ে আমি আরও অনেক কাজ করব। তো এই রুমালটা এখন আমি খুব ভালো করে গুঁড়ো সাবান দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, আমি ভিডিওর মাঝখানে আরেকটি কথা বলি, আমি জানি না যে আমার ভালোবাসার কোন কোন আপুরা এ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আছেন। আমি যেহেতু রেগুলার ভিডিও দিচ্ছি, এর মাঝখানে যেহেতু আমি অনেকদিন ভিডিও করি নাই, ঈদের এই যে 10-11 দিন আমি কিন্তু ওইভাবে ভিডিও করি নাই, বাসার কোনো কাজকর্ম, তো একেবারে আমার গ্যালারি ফাঁকা হয়ে গিয়েছে। তো আমার আপুদেরকে আসলে আমি বলতে চাচ্ছিলাম, আসলে রেগুলার ভিডিও এখন আবার আমাকে করতে হবে, আবার ভিডিও 2-1টা জমা হতে হবে। এরপর আবার আপনাদের সাথে আমি কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারবো। সেই জায়গা থেকে আমার আপুদের কাছে জানতে চাচ্ছিলাম, যারা আমাকে রেগুলার দেখতে পছন্দ করেন, তো আমি সেই সকল আপুদের কাছে জানতে চাচ্ছিলাম যে আমি একদিন পর পর আসলে ভিডিওগুলো দিতে চাচ্ছি। আর এমনিতেও যেহেতু আমার ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায়, সারাদিনের কাজকর্মগুলোই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, সেই জায়গা থেকে আমার আপুদের কোনো আসলে অভিযোগ আছে কিনা।
আমার অনেক ভালোবাসার আপুরাই আমাকে প্রায় সময় কমেন্ট করেন যে বিথি আপু তুমি কন্টিনিউ ভিডিও দিবা, তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। আসলে কন্টিনিউ ভিডিও দিতে আমারও ভালো লাগে, তবে ভিডিও ওইভাবে আসলে এডিট করে ভয়েস দিতে গিয়ে আমি অনেকটা হাঁপিয়ে উঠছি। এখন যেহেতু মেয়েদের স্কুল কলেজ খুলে গিয়েছে, সেই জায়গা থেকে প্রতিদিন ভিডিও আসলে মেক করা, তারপরে এডিট করা, ভয়েস দেওয়া, তারপরে আপলোড দেওয়া, সব কিছু মিলিয়ে না আসলে আমি কেমন যেন একটু অসুস্থ হয়ে পড়ছি। সেই জায়গা থেকে আর কি আপুদের সাথে বলতে চাচ্ছিলাম যে আমি একদিন পর পর আমার আপুদের সাথে ভিডিওগুলো শেয়ার করলে কোনো সমস্যা আছে কি না। তো আপুরা আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এ পাশ থেকে দেখেন আমি সোফার কভারগুলো কিন্তু অফ ক্যামেরাতে ধুয়ে দিয়েছিলাম। এখন পুরো সোফাটা যেহেতু ধুলোবালি দিয়ে ময়লা, আর এই যে ডিজাইনগুলোর মধ্যেও কিন্তু অনেকটা ধুলাবালি পড়েছিল। তো এটা আমি বাতিল যে দাঁত ব্রাশ আছে সেটা দিয়ে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, যেন আলগা যে ধুলাবালিটা লেগে আছে সেটা যেন উঠে যায়। এরপর আবার আমি একটা মোটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আর কি পরিষ্কার করে নিয়েছি। ভালোই হয়েছে, ঈদের আগে কাজগুলো করি নাই। আসলে শরীরে প্রেশার দিয়ে কোনো কাজই করা উচিত না। শরীর আর মন যখন আমার ভালো থাকে তখন এমনিতেই আমি কাজের প্রতি অন্যরকম কিন্তু একটা এনার্জি খুঁজে পাই। আজকে আমি পুরোটা সোফায় আর কি আমার ৫ সিটের যেহেতু সোফা, সবগুলো সোফার ডিজাইন আমি খুব সুন্দরভাবে এই ব্রাশের সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো আপনাদের সাথে অল্প অল্প করেই শেয়ার করলাম। পুরো সোফার ডিজাইনগুলো পরিষ্কার করতে আমার প্রায় কিন্তু আধা ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। যেহেতু সোফার কভারগুলো ধুয়ে দিয়েছি, তো ভাবলাম যে ভালো করে সোফার ডিজাইনগুলো ক্লিন করে তারপর না হয় আমি ফর্মের কাভারগুলো লাগিয়ে তারপর আর কি বিছিয়ে দিব। আমি জানি না যে আমার কোন কোন ভালোবাসার আপুরা এ পর্যন্ত আমার সাথে আছেন। যারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে রান্নাবান্নার ঝামেলাটাও অনেক ছিল। আসলে শর্টকাট পদ্ধতিতে রান্না করলে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না। তো জবা অনেক দিন আগে আর কি বলেছিল যে মা একটু ফ্রাইড রাইস রান্না করবা আর কি, ওর কলেজ যে খুলেছিল, কলেজ খোলার পরই ও আমাকে বলে যে আম্মু একটু বাসায় ফ্রাইড রাইস রান্না করবা। তো আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে রান্না করে দিব। তো যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন আসলে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো ভাবলাম যে ঠিক আছে আজকে না হয় বাচ্চাদেরকে ফ্রাইড রাইসই রান্না করে দিব। তো এই তো এদিক থেকে আমি জুই মিলে কিন্তু সোফার কভারগুলো লাগিয়ে নিয়েছি। এখন কুশন কভারগুলো লাগিয়ে তারপরে জায়গা মতো সব কিছু আমি বিছিয়ে দিব। শাহজাহান খন্দকার জব হোল্ডার আইডি থেকে 320 আপুর জিমেল আইডি। আপু কমেন্ট করেছিল আমি তোমার কোনো ব্লগ মিস করি না, যেহেতু আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কোনো ছোট বোন নাই, বড় বোনকে মন থেকে গ্রহণ করো। আমার প্রিয় আপু, তুমি এর আগেও আমাকে অনেকবার বলেছো যে আমি তোমার ছোট বোন, এভাবে অনেকগুলো কমেন্ট তুমি আমাকে করেছো। আসলে ভালোবাসা, যারা আমাকে ভালোবাসে বা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, আর আপু যেহেতু তুমি আমাকে ছোট বোন বলে সম্বোধন করেছো, সেই জায়গা থেকে আমি তো তোমাকে বড় বোন ভাবতেই পারি আপু, যদিও তুমি আমার বয়সে হয়তো বা বড় হবে, তারপরও আমি তুমি করেই বললাম। আসলে তুমি ডাকটা আমার কাছে কেন যেন সবচাইতে আপন মনে হয়। আর এই জায়গা থেকে এই যে আমি 2 সিটের যে সোফা এগুলো সরিয়ে নিয়েছি। তো সোফাগুলো যখন পরিষ্কার করতেছিলাম দেখলাম যে সোফার চারপাশে অনেক ময়লা লেগে আছে আর কি, যেমন চুল, তারপরে মাকড়সা জাল। তো এই কারণে সোফাগুলো সরিয়ে তারপরে আমি একটু ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম। তো এই জায়গাগুলো তো প্রতিদিন ওইভাবে আর পরিষ্কার করা হয় না সোফা সরিয়ে। তো যখন দেখি যে না একদম আশেপাশে একটু ময়লা বেশি হয়েছে, তখনই কিন্তু আমি চেষ্টা করি খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য। ফারিয়া ফ্যামিলি ব্লগস আইডি থেকে প্রিয় আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু। রঙন গাছটা খুব সুন্দর হয়েছে দেখতে। আমার খুব ইচ্ছে আমি একটা গাছ কিনবো। বর্তমান সমাজে মেয়ে সন্তানই ভালো। মাশাআল্লাহ, জুই জবা দুই বোনই দেখতে অনেক সুন্দর। তোমাকেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বিথি আপু। দোয়া রইল আপু, আল্লাহ হাফেজ।
আপু, আমাকে যেমন তোমার কাছে ভালো লাগে তেমনি তোমাকেও ভালো লাগে। শুধু তোমাকে বললে আমার অনেক অনেক ইউটিউবার আপুরা আবার মন খারাপ করবে। এখানে আমরা যারা আসলে কাজ করি, যারা আমরা আসলে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি এই কাজকর্মের মাধ্যমে, তাদের প্রত্যেকটা আপুকে সত্যি আমার অনেক অনেক ভালো লাগে। এক একটা আপুর কাছ থেকে এক এক রকমের কাজ শিখতে পারি। আসলে মানুষের শেখার কোনো বয়স নাই, আবার শেখারও কিন্তু শেষ নাই। তো যাই হোক, গোলাম কিবরিয়া আইডি থেকে আরেকজন আপু আমাকে কমেন্ট করেছিল, জবার মা লাগাও গাছ, বাসা চেঞ্জ করলে চেঞ্জ করার সময় বুঝবেন। আমিও লাগাই, তবে কম, ঢাকা 2 বারান্দা কম আছে আর কি। আপুর হয়তো ঢাকার 2টা বারান্দাতে কম গাছই আছে। তো জবার মা বলে যখন আপু ডাকছে তখন আমার কাছে কিন্তু ডাকটা শুনতে বেশ ভালোই লাগছে। তো জবার আম্মু বলে আসলে আমাকে খুব কমই সবাই ডাকে, বেশিরভাগ মানুষই আমার নামটা ধরেই ডাকে। এটা সত্যি আপু, যখন হয়তো বা আমি বাসা চেঞ্জ করব তখন হয়তো বা হাড়ে হাড়ে টের পাবো। তবে ভালোবাসার জিনিসকে কতটা আগলে রাখতে হয়, কতটা যত্নে রাখতে হয়, সেটা কিন্তু আমি জানি। যখন হয়তো বা বাসা যদি কখনো চেঞ্জ করি তাহলে তো তখন অবশ্যই আপু আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার গাছগুলোকে কতটা ভালোবাসার সহিত এবং আগলে আমি আমার নতুন বাসায় শিফট করি। তো যাই হোক আপু, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিক থেকে আমি সোফার কভার লাগিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এরপর কিন্তু এখন ঘরটা খুব ভালো করে আমি মপ করে নিয়েছি। এই মপটার সাহায্যে আমি অফ ক্যামেরাতে পুরোটা খাটের নিচ কিন্তু পরিষ্কার করেছি। এই মপটা কিন্তু সত্যিই অনেক কাজের একটা মপ। এটা দিয়ে দেখা যায় কি আমার খাটের নিচটা বিশেষ করে পরিষ্কার করতে সুবিধা হয়। তারপরে আলমারির একদম নিচের অংশে যেখানে আমার হাত আর কি যে পর্যন্ত যায় না, অতটুকু অংশ পরিষ্কার করতেও কিন্তু আমার অনেকটা সুবিধা হয়ে থাকে। তো ঘর-দুয়ার মুছে আমি ডাইনিং রুমে চলে আসছি। ডাইনিং রুমটা কিন্তু এখনো পরিষ্কার করি নাই। তো এখানে দেখলাম যে একটু বেসিনটা কেমন নোংরা হয়ে আছে। তাছাড়া এই যে আমার বিভিন্ন কাজের জিনিসগুলো, এগুলোর উপরে কিন্তু হালকা একটা ধুলার আস্তরণ পড়ে আছে। তো ভাবলাম ভেজা রুমাল দিয়ে এগুলোও ভালো করে পরিষ্কার করে ফেলি। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু ঈমানের অঙ্গ। যেকোনো জিনিস যত পরিষ্কার রাখা যায় সেই জিনিসগুলো কিন্তু ততটাই দেখতে ভালো লাগে। তো এই দিক থেকে আমি এই যে স্টিলের জিনিসটা, এটা কিন্তু আসলে হাত মুখ ধোয়ার সময় পানির ছিটে ফোঁটা পড়ে। তো পানির ছিটে ফোঁটা পড়তে পড়তে একটা সময় গিয়ে স্টিলের এটা না কেমন যেন মোছা, যখন মুছে নেই তখন ভালোই লাগে, কিন্তু এটা শুকিয়ে যাওয়ার পর না আবার কেমন একটা পানির দাগ আর কি লেগে থাকে। তো ওইটাকে অনেক তারের মাজনি দিয়ে ঘষাঘষি করেছি, কোনোভাবে স্টিলে থেকে পানির দাগটা আর কি ওঠে না। তখন না আসলে দেখতে একটু খারাপই লাগে। তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। বেসিনটাও আমি সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্লাসটা আমি খুব সুন্দর করে একটু পরিষ্কার করে নিব। তো আমি কিন্তু চারপাশে টাইলসটা পরিষ্কার করেছি। ওই যে বললাম না যে ঈদের আগে কোনো কাজই করিনি। ঈদের আগের যে কাজগুলো আমার করা হয়নি, আমি চেষ্টা করেছি যে আজকে মোটামুটি অনেকগুলো কাজ করে নেওয়ার জন্য। আসলে ঘরের কাজের কিন্তু কোনো শেষ নাই। এগুলো যদি সারা দিন রাতও করি না তাহলেও কিন্তু কাজ শেষ হবে না। একটার পর একটা, একটার পর একটা কাজ কিন্তু থেকেই যাবে। আজকের ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গিয়েছে। আসলে আমি কথা বলতে বলতে আমার নিজের কাজগুলো দেখতে দেখতেই যে কখন যে ভিডিওটা একেবারে শেষ পর্যায়ের দিকে চলে আসতেছে আমি নিজেই বুঝে উঠতে পারিনি। তো আমি যেহেতু রুমালটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে এরপর দরজাটা পরিষ্কার করে নিয়েছি, এতে করে কিন্তু দরজাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। সুইচ বোর্ডগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো এই দিক থেকে আমি এই যে কিচেনের এই পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো এখন আবার লাগিয়ে নিয়েছি। পর্দাটা লাগানো থাকার কারণে আমার নিচের অংশে আমি কি রাখি অনেক সময় এলোমেলো হয়ে থাকে, সেটা কিন্তু দেখা যায় না। আসলে এই জায়গাটা যখন ফাঁকা থাকে আমি খাবার টেবিলে বসে যখন খাবার দাবার খাই তখন হঠাৎ করে যদি রান্নাঘরে চোখটা যায় তাহলে নিচের ওই এলোমেলো জিনিসগুলো দেখতে না আসলে ভালো লাগে না। এই কারণে কিন্তু এই পর্দাটা আমি এভাবে লাগিয়ে নিয়েছি, এতে করে ভিতরে যদি একটু মাঝে মাঝে এলোমেলো থাকে তখন কিন্তু উপরের অংশটা দেখতে ভালোই লাগে, ভিতরে কি আছে এলোমেলো আছে না অগোছালো আছে সেটা কিন্তু বোঝা যায় না।
আমি মোটামুটি ঘরের সকল কাজকর্ম একেবারে গুছিয়ে নিয়ে এরপর কিন্তু আমি গোসল সেরে রান্নাটা করব। আর আজকে যেহেতু মেয়েদের পছন্দের রান্না করব, ওই খাবারটা গরম গরম খেতেই ভালো লাগে। আমি বেশিরভাগই চেষ্টা করি যে ঘরের সব কাজ গুছিয়ে তারপরে রান্নাটা করার জন্য। তো থাল বাসনগুলো আবার আমি এই দিক থেকে গুছিয়ে নিচ্ছি। নজরুল ইসলাম বকুল আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম প্রিয় বিথি আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি কিন্তু কমেন্ট করা হয় না। আপু আপনার জবা ফুলের গাছের দাম কত? প্লিজ জানাবেন, প্লিজ প্লিজ আপু। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমার বাগানে ৩টা জবা গাছ আছে। তো যেগুলো একটু কালারফুল ছিল ইন্ডিয়ান জবা, ওগুলো আমি প্রায় ১৫০-১৮০ টাকা করে নিয়ে আসছিলাম। আর যেটা দেশি জবা সেটা আমি মাত্র ৮০ টাকা দিয়ে আপু কিনে নিয়ে আসছি। আমি জানি না যে এ পর্যন্ত আমার আপুটা আমার সাথে আছেন কিনা। যদি থেকে থাকেন আশা করছি যে উত্তরটা পেয়ে গিয়েছেন। তো আমি জবা গাছটা ইনশাল্লাহ হয়তোবা আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। জবা ফুলে মোটামুটি এখন ফুল আসা শুরু করেছে। কাঁঠালের বিচিগুলো একটু হালকা রোদ দেখে আমি আবার বারান্দায় এনে রোদে দিয়ে দিলাম। কাঁঠালের বিচি কিন্তু আমার খুবই পছন্দ। তো এদিক থেকে পাপোশগুলো বিছিয়ে দিয়ে এখন চলে যাব আমি গোসল করতে। তো আর এর মধ্যে কিন্তু আমি গোসল করে নিয়ে আছি। গোসল করে এরপর চলে আসছি রান্নাঘরে। তো এখানে আমি ফ্রাইড রাইস রান্না করব। আর রান্না করার আগে আমি ফ্রিজ থেকে যা যা দরকার যেগুলো দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করব সেগুলো কিন্তু আমি নামিয়ে রেখে গিয়েছিলাম। তো এখানে আমি এই তো বাটার দিয়ে দিলাম। আমি গোসলের আগে আমি চিকেনটা সকালবেলায় আর কি নামিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে। চিকেনটাও আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে এরপর আমি আর কি চিকেন ফ্রাই করতে যা যা দরকার সব কিছু দিয়ে আমি চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে দেখলাম অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম আছে, সেই সাথে ব্রোকলি, গাজর আর মটরশুঁটি। তো এই সবজিগুলো দিয়ে আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। আর এই চুলাতে আমি বসিয়ে দিচ্ছি এই তো চিকেন ফ্রাই। তো এখানে প্রায় ৬ পিস আমি নিয়েছি। তবে আমরা যেহেতু এখন মা মেয়ে ৩ জন আছি, আমাদের ৩ জনের জন্যই শুধু এই ৩টা চিকেনের পিস আমি ভেজে নেব, বাকি ২ পিস নর্মাল ফ্রিজে রেখে দেব। আর পোলার চালটাও আমি গোসলের আগেই ভালো করে চালটা সেদ্ধ করে তো আমি এটা কিন্তু খুব সুন্দর করে পানিটা ঝরতে দিয়েছিলাম। পোলার চালটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, আবার একদম ঝরঝরাও হয়েছে। একটার গায়ে একটা চাল কিন্তু লেগে থাকেনি। আমার ভালোবাসার আপুরা যেহেতু আমার সংসারের কাজকর্ম দেখতেই বেশি পছন্দ করেন, এখন থেকে আমি চিন্তা করেছি আমার রান্নাবান্নাগুলো আমি হয়তোবা ডিটেলস ওইভাবে দেখাবো না। শর্টকাট পদ্ধতিতে রান্নাগুলো দেখাবো। রান্না হয়তোবা অনেকেই কম বেশি পারেন। তবে একেকজনের রান্নাবান্নাগুলো একেক রকম আর কি হয়ে থাকে। আবার রান্না হয়তো সবাই পারেন। অনেক সময় দেখা যায় রান্নার কালারও অনেক সুন্দর আসে। তবে সেই রান্নাটা খেতেও কিন্তু ততটা সুস্বাদু হয় না। তবে আলহামদুলিল্লাহ আমার এই ২টি ছোট্ট হাত দিয়ে আমি যখন যতটুকু যা রান্না করি আমার পরিবারের মানুষরা খেয়ে সবসময় খুব প্রশংসা করে। তো এখানে আজকে আমি ফ্রাইড রাইস এখানে প্রায় 1/2 কেজি চালের রান্না করলাম। তো এটা আর কি দুপুরেই হয়তো ৩ মেয়ের খাওয়া হয়ে যাবে। আর অল্প পরিমাণে কিছুটা রয়েছিল, সেটা জবা আবার সন্ধ্যায় নাস্তা হিসেবে চিকেন ফ্রাই করে তারপর আর কি খেয়ে নিয়েছিল ওরা ২ বোনে। এখানে আমি সস দিয়ে দিয়েছি ৩ রকমের, সেই সাথে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, লবণ আর বাটার দিয়ে রান্না করলে না এটার ঘ্রাণটা আসলে খুব সুন্দর আসে। এখানে আমি ডিমটা আগেই স্ক্রাম্বল করে রেখেছিলাম, সেই সাথে কাঁচামরিচটা পরিমাণে বেশিই দিয়েছি। আজকের ফ্রাইড রাইসটা একদম আমি মিষ্টি মিষ্টি রাখবো না, একদম অল্প পরিমাণে কিছু চিনি দিব, কারণ ঘরেই যেহেতু খাচ্ছি। রেস্টুরেন্ট স্টাইলে একেবারে যদি রান্না করি তাহলে আসলে এত মিষ্টি ফ্রাইড রাইস খেতে আমার আর কি ভালো লাগে না। এ কারণে আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। তারপরেও মাশাআল্লাহ ঘরে যে রান্না করেছি যেমন আর কি মানসম্মত হয়েছে তো হয়েছে, আবার একদম স্বাস্থ্যসম্মতও হয়েছে। আসলে বাইরের কেনা খাবারের চাইতে ঘরের খাবারের গুণগত মান কিন্তু অনেকটা ভালো থাকে। যদিও এই রান্নাগুলো করতে আমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। তো এই তো আমার রান্নাবান্না শেষ, টেবিলে খাবারটা নিয়ে আসলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।